আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গতকাল ভোলায় ৩ জন উপদেষ্টা গিয়েছিলেন, আপনারা ইতিমধ্যেই জানেন। ফয়জুল কবির বিদ্যুৎ উপদেষ্টা, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ এবং বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন। তারা সেখানে গিয়েছিলেন, জনগণের সাথে কথা বলেছেন এবং আপনারা জানেন যে শেখ হাসিনার সরকার বরিশাল থেকে ভোলার জন্য একটি সেতু নির্মাণ করেছিল এবং এই সেতুটি নির্মাণ হয়ে গেলে বাংলাদেশের 64টা জেলা সবাই অল কানেক্টেড হয়ে যাবে বাই রোড। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেতু ছিল। কিন্তু এই ৩ জন উপদেষ্টা গিয়ে সেখানে উপস্থিত জনতাকে বলেছে যে তারা এই সেতুর কাজ এখনই শুরু করবে না, এটি বোধহয় খুব তাড়াতাড়ি শুরু হওয়ার কথা ছিল, কিংবা আওয়ামী লীগ থাকলে হয়তো এটা দিনে শুরু হয়েও যেত। যাই হোক, তারা এই কাজটি এখন শুরু করবে না। এবং কেন করবে না তারা বলেছে, তারা এই সেতুটার ডিজাইনটা আবার নতুন করে করবে। অর্থাৎ শেখ হাসিনার সরকার কিন্তু এই ডিজাইনটা করে ফেলেছিল এবং আপনাদের মনে আছে কিনা এটা তখন আমরা অনেকেই দেখেছিলাম। যাই হোক, সেই ডিজাইনটা তারা বাতিল করেছে এবং নতুন করে ডিজাইন করবে। কেন নতুন করে ডিজাইন করবে? তারা বলেছে যে এই সেতুর আগে যে ডিজাইনটা করা হয়েছিল সেই ডিজাইনটা এমন ভাবে করা হয়েছিল যেন শেখ হাসিনার সরকার এই সেতুর কাজ করতে গিয়ে প্রচুর টাকা লুটপাট করতে পারে। যেই মুহূর্তে তারা বলেছে যে এই সেতুর ডিজাইনটা এমন ভাবে করা হয়েছিল যাতে শেখ হাসিনার সরকার লুটপাট করতে পারে, ঠিক সেই মুহূর্তে উপস্থিত জনতা একেবারে বিক্ষোভে ফেটে পড়ে এবং তখনই শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি এবং কেউ একজন চিৎকার করে ওঠে ধর। এই ধর শব্দের ফলে দেখা যায় যে সেখানে উপস্থিত জনতা উপদেষ্টাদের দিকে ধেয়ে আসে। তখন কোনো মতে উপস্থিত যারা ছিল পুলিশ টুলিশ, তারা কোনো মতে ৩ জন উপদেষ্টাকে রক্ষা করেছে। সেখানে র্যাবকে খবর দেওয়া হচ্ছে, সেনাবাহিনীকে খবর দেওয়া হচ্ছে, তো তারা এসে পরিস্থিতি কোনো মতে সামলিয়েছে। কিন্তু এই ৩ উপদেষ্টা আর তখন বাই রোডে ঢাকায় ফেরার সাহস পাননি এবং তখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, সবার প্রিয় হাবা আসমত, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি ঢাকা থেকে হেলিকপ্টার পাঠিয়েছেন। সেই হেলিকপ্টারে করে এই ৩ উপদেষ্টা ভোলা থেকে পালিয়েছেন। এদিকে পুরো বাংলাদেশ খুব উত্তেজনায় ভুগছে যে একটি সফল লকডাউনের পরে, যে লকডাউনটি মূলত আমরা আওয়ামী লীগের লোকজনদের যতটা রাস্তায় দেখেছি তার চেয়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেই লকডাউন নজিরবিহীনভাবে সফল হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আগামীকাল এবং পরশুদিন আওয়ামী লীগের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন ডাকা হয়েছে। কমপ্লিট শাটডাউন মানে একদম সারা দেশ থমকে থাকবে, অবরুদ্ধ বলা যায়। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে এই কমপ্লিট শাটডাউন আন্দোলনটি সম্পূর্ণ অহিংস হবে। তাদের সবাইকে বলা হয়েছে তারা যেন কোনোভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কোনো রকমের সংঘর্ষে না জড়ায়, অর্থাৎ পুলিশ, র্যাব, আর্মি, এবং বলা হয়েছে সাধারণ জনগণের যেন কোনো রকমের ক্ষতি না হয়, জনগণের গায়ে যেন ফুলের টোকাটাও না পড়ে, এরকম একটা শান্তিপূর্ণ অনুরোধ এবং নির্দেশ নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে আপনারা জানেন যে গত লকডাউনের সময় প্রায় ৪,৫০০ অস্ত্রধারীকে অস্ত্র সহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছাদে গলিতে গলিতে মোতায়েন করেছিল এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এবং এইটা একটি বিদেশি সংস্থার বিদেশি গোয়েন্দা সংস্থা এটা পিক করেছিল এবং তারা রিটেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এবং এটি নিয়ে কিন্তু বাংলাদেশকে নিয়ে যেসব বিদেশি রাষ্ট্র ভাবেন তারা কিন্তু সবাই এটা ইনফর্মড হয়েছেন এবং সবাই এর নিন্দা জানিয়েছেন যে একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে কেন এরকম সশস্ত্র প্রস্তুতি থাকবে প্রতিরোধ করবার জন্য। এবং এটা নিয়ে কিন্তু আসিফ মাহমুদের উপরে অনেকেই অনেক উপদেষ্টাও বেশ বিব্রত বোধ করেছেন। কিন্তু ডক্টর ইউনূস আপনাদের আমি বলেছি যে হি ডাজন্ট লিসেন টু এনিওয়ান। প্রচন্ড গড় সে আসিফকে সরকারি কোষাগার থেকে ২৮ কোটি টাকা দিয়েছে এই লকডাউন ঠেকানোর জন্য। এই লকডাউনে ২ দিনে আসিফ আবারও চেষ্টা করবে তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে বাধা দেওয়ার এবং এর জন্য সরকারি ২৮ কোটি টাকা তাকে ইউনূস দিয়েছে।
এবং এই 28 কোটি টাকা লেনদেন হয়েছে ব্যাংকিং চ্যানেলে, যে কারণে আসিফ মাহমুদের ব্যাংকিং চ্যানেল যদি ব্যাংক অ্যাকাউন্ট যদি এখন চেক করা যায় তাহলে এই অস্বাভাবিক লেনদেনটা ধরা পড়বে। এখন যেভাবে বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসের চলে যাওয়ার জন্য অপেক্ষা করছে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটি জনমত গড়ে উঠেছে এবং আওয়ামী লীগের পক্ষে যে নিরঙ্কুশ সমর্থন আমরা লক্ষ্য করছি, তাতে আশা করি কাল এবং পরশুদিন শান্তিপূর্ণভাবে সারা বাংলাদেশে একটি কমপ্লিট শাটডাউন পালিত হবে এবং এটি বাধা দিতে যদি আসিফ বাহিনী কোনো কারণে মাঠে নামে তাহলে তারা তাদের 15 মাসের রাজনীতির একটা বড় ভুল করবে। কারণ আসিফ মাহমুদের সশস্ত্র বাহিনী রাস্তায় নামলে কোত্থেকে যে এর প্রতিরোধ হবে সেটা আমি বলবো না, কিন্তু হাদির ভাষায় বলতে হয় যে সাওয়ামা ভেঙে দিতে পারে, এরকম ঘটনাও ঘটতে পারে। এদিকে ছোট্ট একটা ঘটনা, এটা নিয়ে আমার বলতে রুচিতে বাধে কিন্তু বলতেই হয়। এই যে এবি পার্টির সাধারণ সম্পাদক একটা মানে বেয়াদব ব্যারিস্টার ফুয়াদ, টাকলা ফুয়াদ বলে যাকে চেনে, সে সম্প্রতি গতকাল বা পরশুদিন কক্সবাজারে গিয়েছিল। তার সেখানে সেই যে রুমে ছিল সেখানে একজন তরুণী সেখানে ঢুকেছিল এবং সেই হোটেলের বেয়ারা ভেন্টিলেটরের ওখানে একটা মোবাইল ক্যামেরায় ভিডিও অন করে রেখেছিল এবং পরে দেখা গেছে যে টাকলা ফুয়াদের আপত্তিকর ভিডিও রেকর্ড হয়ে গেছে সেই মোবাইলে এবং পরবর্তীতে সেই হোটেল বয় সেটি স্থানীয় একটি ছাত্র সংগঠনের নেতাকে দিলে সেই ছাত্র নেতা এটি তাৎক্ষণিকভাবে ভাইরাল করে দেয় এবং যে মুহূর্তে এই ভিডিওটা একটি গোয়েন্দা সংস্থার কাছে এসেছে তারা একেবারে হাতে তালি বাজিয়ে এটাকে ক্রমশ মানে এটা একদম গোয়েন্দা সংস্থা প্যাট্রোনাইজ করে এটাকে ভাইরাল করছে। এখন দেখি আমাদের ফুয়াদ মিয়া কি বলে। আমি প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় এআই দিয়ে একটা মানে এখন তো ক্যারেক্টার অ্যাসাসিন করা একটা চলছে, কিন্তু পরে দেখলাম না, এটা কক্সবাজারের কলাতলির একটা হোটেলের রিয়েল ঘটনা। এই হলো টাকলা ফুয়াদ, যারা ধর্মের নামে কপালে দাগ ফালায় দিচ্ছে নামাজ পড়তে পড়তে, আবার ক্যান্টনমেন্ট উড়ায় দিচ্ছে, আবার শেখ হাসিনা তো কোনো মানুষই না, বাংলাদেশের স্বাধীনতা মানে না। এইবার দেখা যাক বাংলার মানুষ এই টাকলা ফুয়াদকে নিয়ে কি করে। আর ছোট্ট আরেকটা বিষয় যে আপনারা খেয়াল করেছেন যে শেখ হাসিনার আন্তর্জাতিক মিডিয়া একের পর এক কিন্তু সাক্ষাৎকার ছাপিয়ে যাচ্ছেন এবং সম্প্রতি তার সাক্ষাৎকারে যেটা উঠে এসেছে, তিনি খুব স্পষ্ট করে চ্যানেল 16-এর একটি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের এই রেজিম চেঞ্জের সাথে আমেরিকার কোনো সম্পর্ক নেই। এবং এই সাক্ষাৎকারটি তিনি সেদিন দিয়েছেন যার আগের দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর অ্যান্ড মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠক হয়েছে। এটা নিয়ে আমি পরে একটা সম্ভবত আলাদা এপিসোড করব, কিন্তু হঠাৎ করে শেখ হাসিনার এই যে স্টেটমেন্ট এই রেজিম চেঞ্জের সাথে আমেরিকার যুক্ত ছিল না, এইখানে আপনাদের কাছে কি মনে হয়? এখানে কিন্তু একটা ইন্ডিকেশন আছে যেটা নিয়ে পরে আলাপ করব। আজ এ পর্যন্ত। ভারত বাংলাদেশকে 3 দিক থেকে ঘেরাও ব্যবস্থা করে ফেলেছে। তারা গ্যারিসন করেছে, ক্যান্টনমেন্ট করেছে, প্রচুর সেনা মোতায়েন করেছে। ভারতের যে রেজিমেন্টটি বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছিল এবং এরপরে আওয়ামী লীগ সরকারের সময় যখন বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটল তখন যেই বাহিনীটিকে তারা সীমান্তের দিকে মুখ করিয়েছিল সেই বাহিনীটিকে আবার তৎপর করেছে। এর বাইরে অসংখ্য অসংখ্য সিকিউরিটি। সেই সময়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে একরকম ডেকে পাঠিয়েছেন সেই দেশে। সেই পরিস্থিতিতে কেন ভারত কি করতে চাচ্ছে? এত সেনা মোতায়েনের মধ্যে দিয়ে ভারতের ইঙ্গিতটা কি? বিশেষ কিছু কি? ভারত বাংলাদেশে আক্রমণ করবে না, অনেকেই বলে যে ভারত বাংলাদেশে আক্রমণ করবে না, ভারত বাংলাদেশের উপরে চড়াও হবে না। তবে ভেতরে ভেতরে কি চলছে? এমন কিছু কি যেটা বাংলাদেশকে বড় মনস্তাত্ত্বিক চাপ অথবা শেষ ওয়ার্নিং যে তুমি যদি আমাকে টিকতে না দাও, আমার পেছনে যদি এভাবেই লেগে থাকো, আমার আর কি করার আছে? সেরকম একটা খবর আমরা একটু চোখ বুলিয়ে নিই, তারপর আমাদের বাদবাকি আলোচনায় আমরা থাকতে পারি।
বাংলাদেশ সীমান্তের কাছে ভারত কেন সামরিক শক্তি বাড়াচ্ছে? প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি, যেখানে বলা হয়েছে বাংলাদেশ সীমান্তের কাছে চিকেন নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর ঘিরে সম্প্রতি ভারতের কিছু সামরিক তৎপরতার খবর নিয়ে চলছে নানা বিশ্লেষণ। সীমান্তের কাছে আসাম ও উত্তর দিনাজপুরে দুটি আর্মি স্টেশন এবং সেনা ঘাঁটি স্থাপনের কাজ শুরু করেছে ভারত। প্রতিষ্ঠিত সত্য, এবং এগুলো নিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া কিছু নাই। একটা প্রশ্ন আপনাদেরকে আমি করতে চাই, এই চিকেন নেকে চায়না থ্রেট, এটা তো অনেক পুরনো, যে চায়নার সাথে বড় কোনো জটিলতা লাগলে চিকেন নেকটা কাট করে বিচ্ছিন্ন হয়ে গেলে ভারত বহু ওই 7টা রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বা গোলযোগ তৈরি হলে। তো চিকেন নেকে তো ভারতের সামরিক শক্তি অনেক আগে থেকেই শক্তিশালী করা, তার চিকেন নেকের নিরাপত্তার জন্য। মানে চায়নাকে থ্রেট হিসেবে চিন্তা করলে, যে চায়নার ভয়ে বা চায়নার সাথে ফাইটের আশঙ্কায় সে চিকেন নেকের নিরাপত্তা, সেটা ভারত অনেক আগে থেকেই করে রেখেছে। তাহলে কেন নতুন করে ভারত আবার এই নিরাপত্তা বলয়ের মধ্যে ঢুকেছে? সেখানে তো তাহলে চায়নার জন্য যা করার সে আগেই করেছে। তাহলে কি সেটা বাংলাদেশকে চিন্তা করে? বিষয়টা কি হতে পারে? ভারত ও বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন শিলিগুড়ি করিডোরের সুরক্ষা নিশ্চিত করাই সম্ভবত ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধির মূল উদ্দেশ্য। সেটা যদি চায়নার থ্রেট হয়ে থাকে তো আরো আগেই করেছে, এখন কেন? একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নতুন ভূ রাজনৈতিক প্রেক্ষাপটও এই সামরিক তৎপরতার পেছনে একটা বড় ভূমিকা রেখেছে। বিশেষজ্ঞদের কথায় চিকেন নেক তথা শিলিগুড়ি করিডোর ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রশ্নে খুবই স্পর্শকাতর একটি এলাকা। এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্য বা 7 সিস্টার্সকে সংযুক্ত করেছে। আবার এই এলাকায় একাধিক দেশের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে চায়নায় গিয়ে এই চিকেন নেক্সকে নিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তৃতা দিয়েছেন, ভারত কি সেটা এখনো মনে ধরে আছে? চীন এই অঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য যে তৎপরতা রয়েছে সেটিকে মোকাবেলা ভারতের একটি বড় লক্ষ্য বলে সামরিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন। এটা আমি আগেই বলেছি যে চীনের থ্রেট চিন্তা করে যে নিরাপত্তা নেওয়ার ভারত আগেই নিয়েছিল। এবার এদিকে বাংলাদেশের সীমান্তের কাছে ভারতের এই সামরিক তৎপরতা নিয়ে যত আলোচনা চলছে, তখন লালমনিরহাটের সীমান্তের 62 কিলোমিটার ভারতের দখলে চলে গেছে এমন একটি গুজব ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটার কোনো ভিত্তি নেই। সরজমিনে বিবিসি বাংলা লালমনিরহাট গিয়ে জানার চেষ্টা করেছে পরিস্থিতি সম্পর্কে। সীমান্তে ভারতের তৎপরতা নিয়ে কি বলছে বিজিবি ও স্থানীয় বাংলাদেশি নাগরিকরা, মোটামুটি এটা পরিস্থিতি লালমনিরহাটে কি পরিস্থিতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লালমনিরহাট সীমান্তে 62 কিলোমিটার ভারতের দখলে চলে গেছে এমন প্রচার করা হয়। ঘটনা কি জানতে লালমনিরহাট বিজিবির কর্মকর্তা সরজমিন সীমান্তে পরিদর্শন করেন। আমরা একটা ভিডিও দেখেছি এবং সেখানে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন যে সবকিছু স্বাভাবিক আছে, যে একেবারেই সবকিছু নর্মাল আছে, সেটা জানানো হয়েছে। কিন্তু ওপারে কি হচ্ছে, এটা একটা সাংঘাতিক প্রশ্ন, যে সীমান্তের কাছে ভারত কি করছে। সে গ্যারিসন করেছে, স্টেশন করেছে, আর্মি স্টেশন করেছে, সেই সব সিচুয়েশন তুলে ধরা হয়েছে। বাংলাদেশের মূল্যায়ন সম্পর্কে তথ্য তুলে ধরা হয়েছে। এই প্রেক্ষাপটে অজিত দোভালের ভারত সফর, এটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। খবরটা শেষ অংশে আছে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষক দীপঙ্কর বলছেন বাংলাদেশকে সামরিক দিক থেকে ভারত কোনো হুমকি হিসাবে দেখে না। সামরিক শক্তি এবং জনবলের দিক থেকে বাংলাদেশকে হুমকি হিসাবে দেখার কোনো কারণ নেই। বাংলাদেশ থেকে যে কোনো রকম একটা মিলিটারি থ্রেট হতে পারে এটা আমরা অ্যাকসেপ্ট করি না। বাস্তবতা হলো ভারতের পশ্চিমে পাকিস্তান সীমান্তে নিয়মিত গন্ডগোল চলে। পূর্বাঞ্চল সীমান্তে বাংলাদেশকে ভারত শত্রু জ্ঞান করেনি, যার পেছনে সাহস জুগিয়েছিলেন শেখ হাসিনা। তবে বাংলাদেশের সঙ্গে 4000 কিলোমিটার দীর্ঘ সীমান্তে কৌশলগত অবস্থান থেকে অন্য কেউ যদি ব্যবহারের সুযোগ নেয়, সেটা ভারতের দুশ্চিন্তার জায়গা বলছেন বিশ্লেষকরা। মানে হচ্ছে এই যে পাকিস্তানের সাথে আমাদের দহরম মহরম, এবং এই পাকিস্তান থেকে যেটা বলা হচ্ছে যে আমাদের এই ভূখণ্ড ব্যবহার করে তারা ভারতের উপরে চড়াও হতে পারে, সেই আশঙ্কা থেকে ভারত কি এই সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে, যে বাংলাদেশকে যেভাবে একটা গিলে ফেলার মতন উপক্রম বিভিন্ন সেক্টরে পাকিস্তানের, এবং কোনো কারণ ছাড়া পাকিস্তানের মতন একটা একেবারেই অথর্ব একটা দেশ বাংলাদেশকে এভাবে চেষ্টা করছে।
বার্তা রুটি গেল গ্রামে গ্রামে, মিত্তির মশাই যাবেন সাগর সঙ্গমে। আর মিত্তির মশাই কে? মিত্তির মশাই হচ্ছেন আমাদের ডক্টর ইউনূস। আর সাগর সঙ্গমটা কি? সাগর সঙ্গম হচ্ছে তিনি অন্য দেশে পলায়ন করবেন। এখন মিত্তির মশাই তো কোথায় পলায়ন করবেন কাউকে কিছু বলছেন না। এখন মিত্তির মশাই যারা সাগরেদ আছেন, সেই সাগরেদরা গিয়ে ধরেছে এখন গ্রামের মোড়লকে, যে মোড়ল মশাই আমাদের একটা ব্যবস্থা করুন। মোড়ল হচ্ছে ট্রেসি জ্যাকবসন। গতকালকে আপনারা সবাই জানেন যে 3 জন মক্কেল ম্যাডাম রিজওয়ানা সমেত গিয়ে তার সকালবেলা তার বাড়িতে উপস্থিত, যে একটা ব্যবস্থা আমাদের করে দিতে হবে। প্রথমে ছিল 16 জন, এখন শুনছি 34 না 38 জন। এখন আজকে যেটা খবর পাওয়া গেল যে বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন এবং মার্কিন প্রশাসন কেউ এ ব্যাপারে সম্মত হচ্ছে না। বিল ক্লিন্টন আর হিলারি ক্লিন্টন তো ফোনই তোলেনি। ইউনূস সাহেব বারবার ফোন করেছেন, কিন্তু তার যে নিয়োগদাতা, সেই নিয়োগদাতা কিন্তু ফোনই তোলেননি। কি দুঃখের বিষয়। এখন মোড়ল মশাই আর কি করবেন? মোড়ল মশাই পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমার আর কিছু করার নেই। এখন ভেতরে ভেতরে শোনা যাচ্ছে যত উপদেষ্টা আছেন তারা সবাই বলছেন যে আমাদের অমুক দেশের রাষ্ট্রদূত করে দিন, আমায় তমুক দেশের রাষ্ট্রদূত করে দিন। এমনকি পররাষ্ট্র দপ্তরের যে উপদেষ্টা, এই উপদেষ্টাও আমাদের শান্তশিষ্ট ভদ্রলোক, তাকে প্রশ্ন করলেই তিনি বলেন আমি কি করব বলুন, আমি তো খুব কিছুই জানি না, আমাকে ধরে বেঁধে এখানে এনে বসানো হয়েছে, আমি তো কিছু বলতে পারবো না, কিছু জানি না আমি। এই সবসময় কাঁপছে, বাঁশ পাতার মতো সবসময় কাঁপছে। তিনিও এখন বলছেন উপদেষ্টা পদ ছেড়ে তিনি এখন কোন একটা দেশের রাষ্ট্রদূত হয়ে চলে যাবেন। কতটা ভয়! এখন পলায়নের সমস্ত জোয়ার লেগে গেছে, কে কোথায় পলায়ন করবে। এখন যিনি মোড়লের বাবা, যিনি কর্তা ব্যক্তি, মিত্তির মশাই, এই মিত্তির মশাই এখন পাগল হয়ে গিয়েছেন। মিত্তির মশাই তো এখন মিত্তির মশাই ফোন কেউ তুলছে না। ইন্টারন্যাশনাল খিলাড়ি এখন ন্যাশনাল খিলাড়িও নয়, দেশের মানুষও দেখতে পাচ্ছে না, রাজনৈতিক দলগুলো সব মারমার কাটকাট। কোন দিন দেখবেন যে অবস্থা খুব খারাপ, মারমার কাটকাট হতে হতে। বুঝতে পারছেন যে দিন ঘনিয়ে আসছে। সুতরাং বহু আগে আমি বলেছিলাম যে ও পলায়তি সজীবতী, পলায়ন করুন। আমায় বলতে পারবেন না, আমি কিন্তু বহু আগে থেকে বলেছি যে পলায়ন করুন, আপনাদের সময় কমে আসছে, পৃথিবী আপনাদের কাছে ছোট হয়ে আসছে, আপনারা একেবারে সবাই ল্যাঙ্গর ধরে আপনাদের কুলে মারপিট করবে, আপনাকে বিবস্ত্র করে এই সমস্ত করবে। আমি কিন্তু, আপনারা সাক্ষী আছেন, আমি কিন্তু অনেক দিন আগে থেকে বলে যাচ্ছি। দূরদৃষ্টি আছে আমার, এটুকু বলতে হবে আপনাদের। যতই আপনারা প্রথম গুজববাজ বলে আমায় দাগিয়ে দিন না কেন, কিন্তু আমি যা যা বলেছিলাম দেখুন তাই মিলে যাচ্ছে। দেখুন এখন পলায়নের জন্য সব ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। কিন্তু উনি যে কাণ্ডটি আমাদের মিত্তির মশাই করে এসছেন, মোহাম্মদ ইউনূস, বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনের সভায় মাহফুজকে স্টেজে তুলে দিয়ে একেবারে মাস্টার মাইন্ড তিনি বলেছিলেন না, মিটিকুলাস প্ল্যান ডিজাইনের মাধ্যমে সরকার ফেলা হয়েছে এবং এর মাস্টার মাইন্ড হচ্ছে মাহফুজ আলম। তাকে পরিচয় করে দিয়েছিলেন, প্রচুর হাততালি কুড়িয়েছিলেন।
সে হচ্ছে 1.5 বছর আগের ঘটনা। এই 1.5 বছরের মধ্যে গঙ্গা, পদ্মা, যমুনা আদি অনেক জল টল বয়ে গেছে। এখন তার যা করার কাজগুলো করার সেই কাজগুলো তিনি করেননি, উল্টে তিনি দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দিয়েছেন। কারখানা নেই, মানে আপনার কর্মহীনের সংখ্যা বাড়ছে, বাজার দর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, বেকারের সংখ্যা বাড়ছে, আপনার সমস্ত প্রতিষ্ঠানগুলো আর্থিক কষ্টে ভুগছে। আপনার যে সমস্ত বস্ত্র প্রতিষ্ঠান আছে তারা একেবারে কান্নাকাটি ছুড়ে দিয়েছে, তাদের অবস্থা খুব খারাপ। কূটনৈতিক সম্পর্ক বলে কিছু নেই, ধার ক্রমশ বেড়ে চলেছে। $130 বিলিয়ন টোটাল ধার হয়েছে। $130 বিলিয়ন ধার হয়েছে। তার মানে আপনি যদি 1.5 বছরের হিসেবটা করেন, প্রতি মাসে গিয়ে দাঁড়াচ্ছে $16 থেকে $18 বিলিয়ন ধার হয়ে গেছে। ধার মেটাবে কে? এখন তো 16 বিলিয়ন করে ধার হয়ে গেছে, তাহলে শেখ হাসিনা $16 বিলিয়ন কি করে পাচার করেছেন? সে প্রশ্ন তো উঠতেই পারে। এখন তিনি তো তার জবাব দেবেন না, আর জবাব দেওয়ার মতো অবস্থায় নেই। তিনি এখন এই জামাতের সঙ্গে বিএনপির লাগিয়ে, বিএনপির সঙ্গে এনসিপির লাগিয়ে, সব লাগিয়ে টাগিয়ে দিয়ে একটা প্যাঁচ কাটিয়ে তিনি এখন সবাইকে ব্যস্ত রেখে নীরবে কাটার চেষ্টা করছেন। সেই জন্য এখন ধরা হয়েছে আমাদের এই একে কি বলে আপনাদের এনএসএ, খলিলুর রহমান এখন নিমরাজি হচ্ছেন। মানে বলে আমি যাব না, আমি গিয়ে শুধু অপমানিত হব না। এখন এরা জোরাজোরি করছে, যেতেই হবে। এই লুপসে সিট দিয়ে গেলে তো পাত্তাই পাবে না, দরজা দিয়ে ঢুকতেই পারবে না। হ্যাঁ, ওই অনুষ্ঠানে, ওই কলম্বিয়ার এই অনুষ্ঠানে, ওইটাতে কনক্লেভে ওইখানে যোগ দেবেন, যোগ দিয়ে উনি বেরিয়ে চলে আসবেন। যদি খলিলুর যায় তাহলে পরে হয়তো আমাদের অজিত দোভালের সঙ্গে তার 2-4টে কথা হতে পারে, কারণ অজিত দোভালের সঙ্গে তার একটা যোগাযোগ আছে। এই যোগাযোগটা তিনি বুদ্ধিমান মানুষ রেখে দিয়েছেন। এখন ভারতবর্ষ যে জায়গায় দাঁড়িয়ে আছে, দেখুন ভারতবর্ষের বিজেপির এখন শক্তি আরো বেড়ে গেছে। প্রথমে মহারাষ্ট্র জিতল, তারপর হরিয়ানা জিতল, তারপর ভূমিধস ভোটে হচ্ছে বিহার জিতল, এবার রয়েছে পশ্চিমবঙ্গ। তা এই অবস্থায় দেশের মানুষ পুরো নরেন্দ্র মোদীকে ফুল দিয়ে সমস্ত শুভেচ্ছা জানাচ্ছে। আর নরেন্দ্র মোদী গতকালকে ওই সৌরভ গাঙ্গুলির মতো বিহারে গামছা উড়িয়েছেন, এরম করে সেই ছবিও বেরিয়েছে, বিহারে গামছা উড়াচ্ছেন। আমি দেশের মানুষের জন্য কাজ করতে এসেছি, আমি দেশের মানুষের জন্য কাজ করে যাব। আমার ঘর নেই, আমার সংসার নেই, আমার কোনো পরিবার নেই, আর আমি হলাম গিয়ে ফকির মানুষ। আজকে আমি আছি, কাল যেদিন আমার ক্ষমতা থাকবে না, ঝোলা তুলবো, ভোলা চলে যাবে। দেশের মানুষ কাকে বিশ্বাস করবে? একজন ফকিরকেই তো বিশ্বাস করবে। তাকে তো দেখেছেন একদিন ধরে তার সিম্পল জীবনযাপন, মানুষের সঙ্গে তার ব্যবহার, প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দেওয়া। এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে মোদিজির উপরেতে মানুষের প্রত্যাশাটা আরো বেড়ে গেছে। ফলে এই যে শাকালাকা বুম বুম হওয়ার যে সম্ভাবনাটা আছে, এই শাকালাকা বুম বুম খুব শিগগিরই হবে, কারণ এটা খলিলুর রহমান জানেন। আর জানেন বলেই তিনি মুখ পোড়াবার জন্য তিনি এখানে আসতে রাজি হচ্ছেন না। নিমরাজি, মানে রাজি হচ্ছেন না, এরা চাপ দিচ্ছে, এই করছে ওই করছে, এই সমস্ত চলছে। তবে একেবারে ওয়ান লাইনার যেটা হলো, মিত্তির মশাই চলিলেন সাগর সঙ্গমে, এখন সবাই মোড়লকে ধরিয়াছে, মোড়ল বলিলেন আমার কিছু করার নাই। মিত্তির মশাই বলেছেন, আমার মিত্তির মশাই মানে মিত্তির মশাইয়ের যে মিত্তির মশাই, সে মিত্তির মশাই হচ্ছে গিয়ে আমাদের বিল ক্লিনটন, হিলারি ক্লিনটন এবং ডিপ স্টেট,
এবং মার্কিন কংগ্রেস তারা বলে দিয়েছে এই ব্যাপারের মধ্যে আমরা আর কিছু নেই, আমাদের কাজ হয়ে গিয়েছে, আমাদের সম্পর্ক মিটে গিয়েছে। বলেছি না, ডিপ স্টেটের কাজ হয়ে গেলে ডিপ স্টেট কাউকে ছাড়ে না, চেনে না। ডিপ স্টেট লাথি মেরে সরিয়ে দেবে, তার কাজ হয়ে গেছে। আর এখানে তো কাজই হয়নি, তার কাজ করতে গিয়ে তাকে আরো বেকাজ করে দিয়েছে। ফলে মৃত্যুর মশায় সাগর সঙ্গমে হয়তো যাওয়া হচ্ছে না। হ্যাঁ, একটা শোনা যাচ্ছে ইস্তিবুলে তিনি যেতে পারেন, সেখানে $80 বিলিয়ন তারা সব ওখানে জমি টমি কিনেছে, ব্যবসাপত্রে খাটিয়েছে, সেখানে টাকা দিলে থাকা যায়। এখন ইস্তিমুর যদি জায়গা হয় তাহলে ইস্তিমুর, না হলে পাকিস্তান। আর পাকিস্তানে গেলে পাকিস্তানে তো এখন তো অবস্থা জানেন, যে কোনো দিন দামাদ্দাম মস্ত কালান্দার হয়ে যেতে পারে। আর এখানে হবে হ্যাপি হোলি। হ্যাপি হোলি যে কোনো দিন হবে, সেটা আমি বলবো বিকেল বেলাতে, এখন নয়। সবকিছু সময় থাকে, বিকেল বেলা হলো হ্যাপি হোলির সময়। এই দেখবেন শেখ হাসিনা কবরে মাটি আইন না আপনারা আবার পূজা করবেন। এবং কিভাবে পতন হয়েছে, উনি থাকতে হলে যেটা করতে পারতো সেটা হচ্ছে ব্লাড শেড করাতে পারতো। উনি তো পূর্ণ ক্ষমতা নিয়ে দেশ ত্যাগ করেছেন, কিন্তু ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন নাই। উনি তো পূর্ণ ক্ষমতা নিয়ে দেশ ত্যাগ করেছেন, ক্ষমতাশালী হিসেবে দেশ ত্যাগ করেছেন। উনি যদি দেশের অমঙ্গল চাইতেন, দেশের মানুষের উপরে যদি গুলি অর্ডার দিতেন, তাহলে কে গুলি করতো না? উনি যদি রক্ত বয়া দিতেন, কেন চীনের এই শি জিনপিং 10,000 ছাত্র মারে নাই, মানে এখনো ক্ষমতায় আছে না? কেন পুতিন মারতেছে না, এখনো ক্ষমতায় আছে না? কেন নেতানিয়াহু মারতেছে না হামাসকে, ক্ষমতায় আছে না? ক্ষমতা চলে গেছে কেন? এখনো কি ওই আমাদের এরদোগান সাহেব তুরস্কে মারতেছেন না? এখনো কি মারা কমতি আছে? উনি চলে গেছেন, ক্ষমতা চলে গেছেন। শেখ হাসিনা মারেন নাই, না মেরে উনি যুদ্ধে ক্ষান্ত দিয়ে চলে গেছেন, যা তোরা চালা, আমি চালাইছি। চলে গেলেন না তাকে বাধ্য করা হলো চলে যেতে? তাকে বাধ্য করলে তাহলে হেলিকপ্টার যায় কেমনে? তাকে বাধ্য করলে হেলিকপ্টার কেমনে যায়? সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান প্রধান সালাম দেয় কেমনে? এই বিমান বাহিনী হেলিকপ্টার উঠে কেমনে? সে হেলিকপ্টার দিয়ে উনি সীমান্ত করে কেমনে? তাকে তো সবাই সালাম দিয়ে পাঠাইছেন। ওই হেলিকপ্টারে তো জাতীয় পতাকা লটকানো ছিল, তো ওইটা করেন নাই কেন? এইগুলো বললে তো বলুন আপনারা আমরা স্বৈরাচারের পক্ষে। আমরা স্বৈরাচারের পক্ষে না, আমরা শেখ হাসিনার পক্ষে না। শেখ হাসিনা থাকা অবস্থায় তার বিরুদ্ধে কথা বলেছি, শেখ হাসিনার সামনে গিয়ে কথা বলেছি, শেখ হাসিনা 1-to-1 কথা বলেছি। কাজে আমরা ওই শেখ হাসিনা জিজ্ঞাসা করে দেখেন আমরা কি বলেছি। বহুত আছে, বুঝতে পারছেন? শেখ হাসিনা বহুত চেষ্টা করছে, কিন্তু আমাদেরকে তো নত করতে পারে নাই। না, কিন্তু 24-এ আপনি নির্বাচন করেছেন, আপনার দলের মানে আপনার সাবেক দল যদি বলি বিএনপির, তার বিরুদ্ধে। শুনেন, আমি তো দলের সিদ্ধান্ত অমান্য করে আমি সংসদে গিয়েছি। তাহলে আমার দলের আমি বহিষ্কার হয়েছি 5-6 বার। আমি তো দলকে বারবার বলছি দল ভুল সিদ্ধান্ত নিচ্ছে, এই সিদ্ধান্ত আমি মানি না। আমি বলেছি এটা, আমি আমার সিদ্ধান্ত মানি না, বলছি ভুল সিদ্ধান্ত মানি না। আপনি ওই যে বারবার বহিষ্কৃত হয়েছেন, সবশেষ কেন বহিষ্কৃত হয়েছেন, যেটা একটা পার্মানেন্ট বহিষ্কার হয়ে গেল? পার্মানেন্ট বহিষ্কার তো কখন যাই না, শেষ বসে একটাই কথা বলছি যে আপনি যে আন্দোলন করতেছেন না, আন্দোলন না করলে কালকে আপনাদেরকে মানুষ জুতা পেটা করবে। তো হয়েছে না জুতা পেটা? এখন খাইছেন না জুতা পেটা? এই আন্দোলন নেতৃত্বে যদি বিএনপি থাকতো তা আজকে পোলাপান এই দেখাতে পারতো এটা। আপনি যদি বিএনপি গুলিটা খাইতো না ভাইগিয়া, ওই অক্টোবরের 30 অক্টোবর যদি না ভাগতো, গুলি খায় মরতো, তাহলে 10টা 5টা 50টা মরতো, তো কি হতো? শেখ হাসিনা থাকতো ক্ষমতায়? এই কথাটাই বলেছিলাম। এই কথাটা নেতাদেরকে বুঝাইছে যে আপনাদেরকে জুতা মারবো বলে। আমি বললাম ওনাদের জুতা মারবো, বাস নেতারা বুঝছে যে তারা জুতা মারতে কথা বলছি। তাতে আমার কি হয়েছে? আমি তো দলের পদের জন্য লড়াই না, দলের পদে যাচ্ছিও না, আমি তো নির্বাচন করার জন্য বলতে হচ্ছি না, নির্বাচন যাবো না। এখন যদি বিএনপিতে আপনার কি ফেরার ইচ্ছা আছে বা বিএনপিতে ফিরতে পারেন, এরকম কোনো সম্ভাবনা আছে? আমি তো আগেই বলেছি, দেশের মধ্যে খালেদা দেশে ফিরে আসে না, উনি বাড়িতে আসছেন। আমি তো বিএনপিতে আছি, আজীবন বিএনপি থাকবো, এটা বলেছি। আজকে বলে নেই, আরো আগে বলেছি, আমি বিএনপিতে আছি, এখনো আছি, আজীবন থাকবো। জি, বিএনপিতে চলে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। মানে আপনি আমার ঘর দরজা বন্ধ করে। হ্যাঁ, বিএনপিতে থেকে আজ পর্যন্ত কাউকে আসলে শুনি নাই, আপনি একমাত্র যিনি বলছেন শেখ হাসিনা হচ্ছে স্মার্টেস্ট 24তম প্রধানমন্ত্রী। হ্যাঁ বলছি, জি, চৌকস স্মার্টেস্ট না হলে 15 বছর থাকলো কি করে?
আর তো কেউ থাকতে পারে নাই। উনি যদি চৌকো স্মার্টেস্ট না হইতো তাহলে 15টা বছর কেমনে থাকলো? উনি যদি স্মার্টেস্ট না হইতো তাহলে উনি এখনো কেমনে বেঁচে আছেন? উনি যদি চৌকস এবং স্মার্টেস্ট না হইতো